যে ভিক্টিমহুড ক্যারেক্টার হচ্ছে দেখবেন যে আমার কত লক্ষ লোক মারা গেছে, কত লক্ষ মহিলারা নির্যাতিত হয়েছে, এই সেই দেখবেন, এবং কান্নাকাটি করে টোরে এরকম একটা যুদ্ধ। বিজয়ী জাতিরা কখনো লাশের হিসাব করে পতাকা উড়ায় না, তাহলে যুদ্ধ জয় করা যেত। পৃথিবীতে যদি বিজয়ের গল্প দেখেন আপনারা, কোথাও লাশের গল্প পাবেন না। নেপোলিয়নের আপনি ইতিহাস পাবেন হচ্ছে বিজয়ের গল্প। আপনি ব্রিটিশরা যখন লর্ড ক্লাইভের হিস্ট্রি লেখে, তখন সে লেখে অল্প কয়টা মানুষ কিভাবে এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস, দ্য রিচেস্ট এনক্লেভ অন আর্থ অফ দ্য সেঞ্চুরি, এটাকে দখল করে ফেলছে। আপনি যদি আলেকজান্ডার দ্য গ্রেটের যুদ্ধের কাহিনী পড়েন, আপনি দেখবেন যে বিজয়ের গল্প আছে, আপনি কোথাও লাশের গল্প পাবেন না। কিন্তু এটা এমন একটা বিজয়, এটা যে কারণে করেছে, কারণ যারা ডিসকোর্স ক্রিয়েট করেছে তারা এই যুদ্ধের অংশ ছিল না, তারা এই বিজয়ের অংশ ছিল না, তারা এটাকে নিয়ে ব্যবসা করেছে, চেতনাবাজি করেছে। এবং চেতনা ব্যবসা করতে গিয়ে যেটা হয়েছে, প্রচুর মিথ্যাচারের আশ্রয় নিতে হয়েছে। এই মিথ্যাচারের একটা হচ্ছে তার ভিক্টিমহুড, যে আমার এত এত মারা গেছে, এই সেই মারা গেছে ভালো কথা। আজকে আমি সাভারে গিয়েছিলাম, আমাদের একটা ইভেন্ট ছিল সেখানে স্মৃতিসৌধে। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় আপনি কোনো অঞ্চলে স্মৃতিসৌধে অথবা জায়গাতে মেমোরিয়ালে ওই অঞ্চলের যুদ্ধে কয়জন ভাই বোন শহীদ হয়েছেন তার কোনো তালিকা পাবেন না। কিন্তু আপনি দেখবেন এই সংখ্যার একটা বিশাল রাজনীতি আছে। আপনি ভিয়েতনামের যুদ্ধে আমেরিকাতে, আপনি ভিয়েতনাম যে মেমোরিয়াল আছে, 59,000 সামথিং প্লাস সোলজার মারা গেছে যুদ্ধে। আপনি ভিয়েতনাম মেমোরিয়ালে যান আমেরিকাতে, গিয়ে দেখবেন যে সেই 59,000 সামথিং সোলজারের নাম সবার ওই স্টোনে নাম লিখে দেওয়া আছে। সো আপনি যদি সত্যি বীরদেরকে স্মরণ করতেন, আপনি বীরদের তালিকা করলেন না কেন? আপনি বীরদের নাম সাভারের স্মৃতিসৌধে খোদাই করে দিলেন না কেন? যে আমার 8টা 10টা বিভাগে এই এতজন ভাই বোন শহীদ হয়েছেন 71-এর যুদ্ধে। আমরা যারা লন্ডনে ছিলাম, আপনি যদি হাইড পার্কে যান, যারা গিয়েছেন, 7/7 বোম্বিং এর সময় যে 52 জন মারা গেল আপনার 2005-এ, তাদের সবার নাম লেখা আছে। আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে, 2001-এর যে ঘটনা, সেই ট্রেড সেন্টারের অ্যাটাকে যে প্রায় 3,000 মানুষ মারা গেছে, তাদের সবার নাম খোদাই করে দেওয়া আছে। তাহলে আমার যুদ্ধ যাদেরকে নিয়ে আপনি বীরত্বের ইতিহাসের গল্প বলছেন, সেই বীরদেরকে কি আসলে আপনি জেনুইনলি সম্মান করেন? জেনুইনলি তাদেরকে মর্যাদা দিচ্ছেন? তাদের নামটা, তালিকাটা পর্যন্ত করবার দায় যে রাষ্ট্র এখনো বোধ করে নাই, সেই রাষ্ট্র কথায় কথায় মুক্তিযুদ্ধের গল্প বলে। এই গল্পের নাম হচ্ছে ব্যবসা। এইটা বীরত্ব কথা না। আমেরিকানরা রিয়েলি তার ফলেন সোলজারদেরকে হিরো মনে করে বলেই তাদের প্রত্যেকের নাম খোদাই করে দিয়েছে। প্রত্যেকের নামে তাদের মেমোরিয়াল আছে আপনার যার যার ফ্যামিলির জায়গাগুলোতে। আপনি পেন্টাগনে যান এবং মিলিটারি এস্টাবলিশমেন্টে প্রত্যেক সোলজারের নামে আলাদা আলাদা এস্টাবলিশমেন্ট আছে, স্মারক আছে, তারা বীরদেরকে সেভাবে স্মরণ করে। ঠিক একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি 2024-কে নিয়ে। আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। দে হ্যাভ ব্রিলিয়ান্ট অ্যাকমপ্লিশমেন্টস, নো ডাউট অ্যাবাউট ইট। ইয়েট তারা 1 নাম্বার কাজটা করেন নাই। সেই 1 নাম্বার কাজটা হচ্ছে জুলাই আগস্টের শহীদ কতজন, এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিটলি এটা অ্যাভয়েড করা বলেন। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই। কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে, কোন কেরামতি, কোন মোজেজার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন। এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে 71 একটা ফেনোমেনাল মাইলস্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিসডিডস দ্য হিস্টরি হ্যাড গিভেন আপন আস। যে 71 নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন 24 নিয়ে হওয়া শুরু হয়েছে। এবং যত সময় বাড়বে, সরওয়ার তুষার কারেক্টলি বলেছে, ডাউন দ্য লাইন ইন 5 years টাইম, ইন 10 years টাইম, তখন এগুলো শুধু নাম্বারস হবে, নাম্বারস। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাক এন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে।
প্রত্যেকটা রাজনৈতিক দল XYZ নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার পর্যন্ত যাচ্ছে না, তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব। ওর লাশ শুধু সংখ্যা, ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, আমার আপনার মতো। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে স্টেট স্পন্সর্ড কিলিং এর অংশীদার হয়ে যাব আমরা, সেরকম একটা লাশ। তো জুলাইকে আগস্টকে যদি আমরা রিয়েলি ইন ট্রুয়েস্ট পসিবল সেন্স যদি রিকল করতে চাই ফর পস্টারিটি, তাহলে আমার 71-এর ফেইলিওর গুলোকে বারবার নোটে নিতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। তার ভিতর একটা হচ্ছে যেটা এখনো করার সুযোগ আছে, কারণ এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এখনো অনেক ফ্যামিলি ভিকটিম যারা এখনো বেঁচে আছেন। আপনি এইটা আমি ফিল করেছি, মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন, 3 মাস 6 মাসের একটা কাজ। 71-এর যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন, কয়জন বোন নির্যাতিত হয়েছেন, কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন, বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে, বাঙালি গণহত্যা হয়েছে, সবকিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। 3 থেকে 6 মাসের একটা ছোট্ট কাজ। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন, তালিকা করবে, প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে, ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফট থার্ড ড্রাফট করে, আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন। প্রত্যেক উপজেলায় উপজেলায় আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই। তো 71-এই যে কাজটা আমি করি নাই, তাহলে 24 নিয়ে কি একই কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে, ছেলেপেলের কাছে দিয়েছে, বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে, তোমরা একটা তালিকা করো, ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে। এটা তো রাষ্ট্রীয় জিনিস না। তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন, তারা তো এই গণ অভ্যুত্থানকে অন করছেন না। তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন, বাক্য ব্যবহার করছেন, শহীদের লাশের গল্প বলছেন, কিন্তু বিচারের আলাপ এখানে নাই। আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি 4-5টা গণহত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো। প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা 2009 ফেব্রুয়ারিতে, এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, কালেকটিভলি এটার অ্যাগেনস্টে ছিল, ডেড অ্যাগেনস্টে ছিল। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, কারণ তারা এটা বিচার করতে চায়নি, তারা এই কমিশন করতে চায়নি। এখন খুব বিলেটেডলি এবং রিডান্ডেন্টলি একটা কমিশন করেছে, আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি ফর্মে কাজ করে। দ্বিতীয় গণহত্যা যেটা হয়েছে 2013 সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে, এখনো কোনো তদন্ত কমিটি হয়নি। শত শত আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ছাত্রদেরকে কিভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে, রাত 1:30 2টার সময় বিদ্যুৎ বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, টেলিভিশন শাটডাউন করে দিয়ে 2 লক্ষের উপরে বুলেট মেরেছে সেই দিন। বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স, পুলিশ, র্যাব, এজেন্সিস যারা ছিল, সশস্ত্র বাহিনী, সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না। তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, হেফাজত, যারাই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত 16 বছর, তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন, নৃশংসতম নির্যাতন হয়েছে, সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয়নি। একটা গুম কমিশন করেছে, খুবই ডিসফাংশনাল একটা কমিশন। তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝেন না, গোপনে গোপনে কাজ করছে, গোপনে গোপনে এখানে যায় সেখানে যায় রিপোর্ট দিচ্ছে। খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে। তাদের কোনো কারো আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কাজের প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট। ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ার টেরর ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এবং দেখেন আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে। মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে 13 জনকে নিয়ে হত্যা করলো, তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে, ওখানে মারা গেছে, তার ভিতরে 4-5 জনের কথা আসছে, এদেরকে আগেই গুম করা হয়েছিল, আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা। বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম, এই ধরনের ঘটনা তারা ঘটেছে। পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকমা নিয়ে গ্রেফতার হয়েছেন, গুম ছিলেন, এমন ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি।
কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম, তার প্র্যাকটিস, তার আচার আচরণ, তার পোশাক, তার দাড়ি টুপি। এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক, ইসলামিক আইডিয়াস, দাড়ি টুপি জড়িত আছে। ইফ ইউ আর নট এ প্র্যাকটিসিং মুসলিম ইজ ফাইন, অ্যাবসলিউটলি, দ্যাটস ইউর ফ্রিডম। কিন্তু যে করে, দ্যাটস হিজ বিজনেস। কারো রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা, বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা। এটা করেছে। ফিফথ মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা। তাহলে দেখেন এই রাষ্ট্র কোন গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই। প্রি জুলাইতেও ছিল না, পোস্ট জুলাই আগস্টেও আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণতদন্ত কমিশনের ফরম্যাট বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সেনেট হিয়ারিং এর মডেলে এটা পাবলিক হিয়ারিং করেন। কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে। যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন, এইটার কনসিকুয়েন্স আছে এই সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে, একটা ফেরাউনি শাসন ব্যবস্থা, একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে, ন্যাশনাল ট্রমা তৈরি করে। এই ট্রমার একটা বড় মোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে, তার পরিচয়ের সাথে, তার ধর্মের সাথে, বিশ্বাসের সাথে, তার মনুষ্যত্বের সাথে, তার আইডেন্টিটির সাথে সে রিকনসাইল করতে পারে না। তো সেটা কিভাবে করবেন আপনি? তো সেই রিকনসিলিয়েশনের জায়গার জন্য, এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতদন্ত কমিশনটা দরকার। পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিকভাবে এই পার্লামেন্টে সিনেট হিয়ারিং এর মতো অথবা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেখানে গিয়ে পাবলিকলি সেখানে মতামত দেবে। সেই মতামতের প্যানেলে বিচারপতি থাকবেন, তারপরে আইনজীবী থাকবেন, মানবাধিকার কর্মী থাকবেন, ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেই রকম লোক থাকবে। এইরকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে। এই ভেন্টিলেশন যদি করতে না দেয়, তাহলে যে ন্যাশনাল দায় আছে, এবং এগুলো হয়েছে সারা পৃথিবীতে, আফ্রিকাতে হয়েছে, সাউথ আমেরিকাতে হয়েছে, 2-3 বছর ধরে এই কষ্টের গল্প গিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। সাতক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, যশোর, 1000-এর উপরে বিরোধী দলের ছেলেদেরকে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নি ট্যাপিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নি ট্যাপিং কি জিনিস? নি ট্যাপিং হচ্ছে আপনার যে রাবার পিলেট, যারা আন্দোলনের সময় ছিলেন, আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার, ছোট ছোট রাবার বুলেট। এইটার যে বক্সটা, যেটা যখন বের হয়, একটাতে 400 বুলেট থাকে। এই 400 বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে। হাঁটুতে যখন এটা শুট করে, এই হাঁটুর প্রত্যেকটা হাড় গুঁড়া হয়ে সিম্পলি পড়ে যায়। তো এই মানুষগুলোর হাঁটুর উপরের চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে, মাঝখানের হাড়টা নাই। শত শত সারা বাংলাদেশে পারহাপস 1000 নি ট্যাপিং করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, আমার মনে আছে সেই 14-15 সালের দিকে আপনার প্রায় 65 জন 70 জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে। আপনি তাদের গল্প শুনবেন না? এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল, নি ট্যাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে, টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো। ফিক্স ডক্টর ছিল এই আওয়ামী রেজিমের সময়। ওই ডক্টরকে ধৈরা আইনা তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোর বেতনের টাকা দেয়, কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি? থানাতে বসে কোনো ডক্টর কি সার্জারি করতে পারে? কারো হাত পাও কাটতে পারে? তাহলে এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা, ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে, কোথায় গিয়ে বলবে? সে রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায়। ইদার রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য, অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য। এই জন্যই গণতদন্ত কমিশন দরকার। এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল। এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন, রিকনসিলিয়েশন হয়েছে। তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাৎসিফিকেশন থেকে, এই মেন্টাল, এটা তো একটা অসুস্থতা, নাৎসিস্টদেরকে সাইকিয়াট্রিস্টরা বলেছে এটা একটা ডিজিজ। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি 14 দলের এই ফ্যাসিবাদী কার্টেলে ছিল, তারা সিম্পলি হিপ্রিস সিনড্রোমে সাইকোপ্যাথ, বাঞ্চ অফ সাইকোপ্যাথ। ওদেরকে তো চিকিৎসা করতে হবে। কোন সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে, মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না। কোন সুস্থ মানুষ নমরুদের মুরিদ হইতে পারে না। অতএব তাকে, যেহেতু সে নাগরিক, তাকে আপনি মেরে ফেলতে পারছেন না, তাকে তো ডি আওয়ামিফিকেশন করতে হবে।
তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে। তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি। হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে, তাদের ভুল স্বীকার করবে, আর কোনোদিন আওয়ামী লীগ করবে না, এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে, ভোট দিবে, খাবে, উন্মুক্তভাবে চলাফেরা করবে। অতএব জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার, অতীতের সাথে দায় স্বীকার করা। ৭১-এর ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি, ওই ফাঁদে যেন আবার না পড়ি। বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বিএনপি 1979 সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে, রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে। জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টি নাই হয়ে গেছে, 6 টুকরা হয়ে গেছে পিজার মতো, এখন নাই এটা। তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 94, 95, 96 সালে। জামাত হাজারে হাজারে লাশ দিয়ে, রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ। অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা সাপকে, একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন, তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাসের নোট বইগুলো দেখবেন, আপনারাও কিন্তু গোখরা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না। অতএব ভেরি কেয়ারফুল। জুলাই রেভলিউশন হচ্ছে শত্রু মিত্র চেনার রাজনীতি, জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি। এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হতে হবে। সেই আহ্বান রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।